বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেখানে তিনি বাংলা ভাষার গুরুত্ব, তার ভবিষ্যৎ এবং উন্নতির পথ সম্পর্কে আলোচনা করেছেন। এই প্রবন্ধটি উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত। আমি আজকের এই ভিডিওতে এই বাংলা ভাষা প্রবন্ধটি সম্পর্কে আপাদ মস্তক আলোচনা করব। আমি আশা করছি যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, শোনো মন দিয়ে, তাহলে এই বাংলা ভাষা প্রবন্ধ সম্বন্ধে তোমার আর কোনো সংশয় থাকবে না। আলোচনা করার আগে অবশ্যই করে জানার দরকার যে এই বাংলা ভাষা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের ভাববার কথা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। উদ্বোধন পত্রিকার দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সংখ্যায় এই প্রবন্ধটি প্রকাশিত হয়। প্রবন্ধটি মূলত উদ্বোধন পত্রিকার সম্পাদক মহারাজকে লেখা স্বামীজির পত্রের এক অংশ বিশেষ। স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধে বাংলা ভাষার প্রকৃত ভূমিকা ও শক্তি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ভাষার আসল কাজ হলো মানুষের ভাব প্রকাশ করা, কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে সংস্কৃত ভাষাকে বিদ্যার বাহন করা হয়েছিল, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন ছিল। ফলে শিক্ষিত আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। তাই যারা সত্যিকারের সমাজের উপকার করতে চেয়েছেন, যেমন বুদ্ধদেব, চৈতন্যদেব, রামকৃষ্ণ, তারা সব সময় সাধারণ মানুষের ভাষার কথা বলেছেন, যাতে সবাই তা সহজে বুঝতে পারে। স্বামীজি মনে করেন আমাদের ভাষা সহজ, প্রাণবন্ত এবং স্বাভাবিক হওয়া উচিত। তিনি কৃত্রিম ভাষার বিরোধিতা করেছেন। অনেক সময় আমরা সাধারণ ভাষায় চিন্তা করি, কথা বলি, কিন্তু লেখার সময় খুব কঠিন ভাষা ব্যবহার করি, যা একেবারেই অপ্রয়োজনীয়। তিনি বলেছেন, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, রাগ দুঃখ প্রকাশ করি, সেটাই প্রকৃত ভাষা, কারণ সেটাই সবচেয়ে শক্তিশালী, নমনীয় এবং প্রাণবন্ত। অঞ্চলভেদে কথ্য বাংলা ভাষার ভিন্ন ভিন্ন রূপ, আর সেই রূপগুলির মধ্যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে, কোনো না কোনো কারণে যার দ্বারস্থ হতে হচ্ছে প্রায় সকলকে, সেই রূপটিকে লেখার রূপ হিসাবে গ্রহণ করতে হবে। কলকাতার ভাষা হলো সেই আদর্শ রূপ। প্রাবন্ধিক বিশ্বাস করেন, বইয়ের ভাষা এবং ঘরে কথা বলার ভাষা এক করতে হলে কলকাতার ভাষাকেই ভিত্তিরূপে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা চলবে না। পুরাতনকে আঁকড়ে থাকা মানে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। আমাদের চিন্তা শক্তিকে ক্ষয় ও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হলে গলিত, পচা ভাব, প্যাঁচযুক্ত বিশেষণ অবশ্যই করে বর্জন করতে হবে। তিনি বাংলা ভাষার বিভিন্ন রূপ নিয়ে বলেছেন যে কলকাতার ভাষা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে, তাই সেটাই ভবিষ্যতে সবার ভাষা হয়ে উঠবে। তাই লিখিত ভাষাও হওয়া উচিত সাধারণ মানুষের কাছে সহজবোধ্য, যাতে বিদ্যা শুধু শিক্ষিতদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষও বুঝতে পারে। স্বামীজি আরও দেখিয়েছেন যে ভাষার মতো আমাদের শিল্প, সঙ্গীত ও স্থাপত্যেও একসময় বাহ্যিক চাকচিক্যের কারণে প্রাণ হারিয়েছিল। ভাষা কঠিন হয়ে গিয়েছিল, গান বোঝার চেয়ে জটিল হয়ে উঠেছিল। স্বামীজি মনে করেন ভাষা বা শিল্প তখনই উন্নত হয় যখন তা মানুষের অনুভূতি ও ভাব প্রকাশের উপযোগী হয়। সুতরাং বিবেকানন্দ এই প্রবন্ধে বুঝিয়ে দিয়েছেন যে ভাষার আসল উদ্দেশ্য হলো মানুষের মনের ভাব প্রকাশ করা। ভাষা যদি খুব বেশি কঠিন হয় তাহলে তা প্রাণহীন হয়ে পড়ে এবং তার কার্যকারিতাও হারায়। তাই ভাষাকে সহজ, স্বাভাবিক ও শক্তিশালী হতে হবে, যাতে তা মানুষের জীবন ও চিন্তাকে এগিয়ে নিতে পারে। এবারে যাওয়া যাক পাঠ্য বইয়ের অংশে। আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃততয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। প্রাবন্ধিক বলতে চাচ্ছেন যে ভারতবর্ষে প্রাচীনকাল থেকে বিদ্যার বাহন ছিল সংস্কৃত ভাষা, আর এই কারণেই সংস্কৃত জানা বিদ্বান ব্যক্তি এবং সংস্কৃত না জানা সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তর ব্যবধান হয়েছিল। অথচ বুদ্ধদেব,
শ্রী চৈতন্য রামকৃষ্ণের মতন যারা জনসাধারণের মঙ্গল সাধনে ব্রতী হয়েছেন, তারা প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছেন সাধারণ ভাষা নিয়েই। প্রাবন্ধিক প্রশ্ন করছেন যে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমনে করে করো? অ্যাকচুয়ালি এখানে প্রাবন্ধিক প্রশ্ন তুলেছেন তাদের মতো মহামানবরা বলতে এখানে বুদ্ধদেব, শ্রী চৈতন্য রামকৃষ্ণের কথাই বলছেন, যে তাদের মতো যদি মহামানবরা এই জীবন দর্শনের কথা এত সহজভাবে চলতি ভাষায় জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা কেন প্রচলিত শিক্ষার কথ্য এবং লেখ্য মাধ্যমকে সহজবোধ্য করে তুলতে পারবো না? বা আমরা কেন এই প্রচলিত যে শিক্ষার যে কথা এবং যে লেখা, সেটার মাধ্যমে সহজবোধ্য করে তুলতে পারবো না? দর্শন বিজ্ঞান বা সাধারণের তত্ত্ববিচার সবকিছুই যদি স্বাভাবিক কথ্য ভাষায় হয়, তবেই তো সর্বজনের বোধগম্য হবে, তবেই তো সর্বজন বুঝতে পারবে, সর্বজন গ্রাহ্য হবে। যে ভাষা সবার মগজে এবং সকলের মননে প্রবেশ করতে পারে না, সেই ভাষা কঠিন। দর্শন ও বিজ্ঞানের বই লিখে শুধু পাণ্ডিত্যের প্রচার করা ছাড়া কিছুই হয় না। তারপরের লাইন দেখো, স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালেই হবে না। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, আর ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। বাংলা গদ্য ভাষার চেহারা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা প্রসঙ্গে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ আলোচ্য মন্তব্যটি করেছেন। তিনি বলেছেন যে নিজের মনের রাগ ভালোবাসা আনন্দ সবটা জানানোর জন্য মৌখিক চলতি ভাষাই ব্যবহৃত হয়। ভাষা হবে ইস্পাতের মতো নমনীয়, কিন্তু সংস্কৃত ভাষার এই গদাই লস্করি চালে ভাষার এই নমনীয়তা এবং গতিশীলতা হোঁচট খায়। এই বাঁধার ফলে ভাষা ক্রমশ অস্বাভাবিক হয়ে ওঠে। ভাষায় যে সমাজের উন্নতির প্রধান উপায় বা লক্ষণ, সেই ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। অ্যাকচুয়ালি প্রাবন্ধিক যেটা বলতে চাচ্ছেন যে ভাষাকে একদিকে যেমন হতে হবে দৃঢ়, অপরদিকে সে হয়ে উঠবে নমনীয়। লোহা শক্ত হলেও ক্ষণভঙ্গুর, কিন্তু লোহার সঙ্গে অন্যান্য ধাতুর মিশ্রণে তৈরি ইস্পাত একই সঙ্গে দৃঢ় ও নমনীয়। সে এক চোটে পাথর কেটে দিতে পারে, আবার রুজু হয়ে নিজের অস্তিত্বকে জানান দিতে পারে। গদ্যের ভাষাকেও তেমনি সহনশীল হতে হবে। এই সংস্কৃতপন্থী বাংলা গদ্য লোহার মতোই কটমট, দাঁত ভেঙে যায়। এই জাতীয় গদ্য ভাষা সাধারণের কোনো কাজে আসে না। তারপরের লাইন দেখো, যদি বলো ও কথা বেশ, বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষায় লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত এই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষার সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটিই দেখো।
দেখো, অঞ্চলভেদে বাংলা ভাষার নানান রূপ, সেই রূপগুলির মধ্যে কোনটিকে লেখ্য গদ্যের মাধ্যম রূপে গ্রহণ করতে হবে সে সম্পর্কে আলোচনা প্রসঙ্গে প্রাবন্ধিক এই আলোচ্যটি মন্তব্য করেছে। বাংলাদেশে বহু ভাষার চিহ্ন রয়েছে, এর মধ্যে থেকেই বলবান হয়ে উঠেছে কলকাতার ভাষা। পূর্ব বা পশ্চিম যেদিক থেকেই আসুক না কেন, কলকাতায় বসবাসের ফলে সেই ভাষায় মানুষ কথা বলতে শিখে যায়। এর ফলে ভাষা শক্তিশালী হয়ে ওঠে, প্রকৃতি এখানে হয়ে ওঠে পথ প্রদর্শক। এর ফলে পূর্ব পশ্চিমে যে বিভেদ সেটি মুছে যাবে। উপভাষা, বিভাষা, দেশি বিদেশি ভাষার স্রোত যেদিক থেকেই বয়ে আসুক, কলকাতার ভাষা সমুদ্রে মিশে একাকার হয়ে যে সম্মিলিত রূপ লাভ করবে তা চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত প্রচলিত হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। তারপরের লাইন দেখো, যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসমান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। প্রাবন্ধিক বলতে চাচ্ছেন যে মানুষ তার পার্শ্ববর্তী মানুষগুলির সঙ্গে যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে ভাব বিনিময় করতে পারে, তার জন্য ক্রমে ভাষা আয়ত্ত করল। আগে ভাব, তার অনেক পরে ভাষা। সেই ভাষা যদি বোধের অতীত হয়ে পড়ে, সেই ভাষায় যদি সাধারণের প্রবেশের অধিকার না থাকে, তাহলে তা ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে বাংলা গদ্যের ভাষা সংস্কৃত অনুসারী হয়ে থাকায় তা ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ফলে গদ্যের যে কাজ, মানুষের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতির প্রসার, বাংলা গদ্য ভাষা তা থেকে অনেক দূরে সরে যাচ্ছিল। স্বামী বিবেকানন্দ তাই বাংলা গদ্যের ভাষাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভাষার গায়ে কোনো আঞ্চলিকতার তকমা না রেখে সেটাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে এবং এক্ষেত্রে কলকাতাকে এগিয়ে আসতে হবে। ভাষা চিরকাল ভাবের বাহক হয়ে থাকবে, সেখানে ভাবটাই কিন্তু আসল। তার পরের লাইনেই বলছে যে হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসলে কি ভালো দেখায়। প্রাবন্ধিক একটু মজা করে বলছেন যে যদি হীরে রত্ন জহর দিয়ে একটা অশ্বকে বা ঘোড়াকে যদি সাজানো হয়, তারপরে সেই ঘোড়ার ওপরে যদি একটা বাঁদর বসে, সেটা কেমন, একেবারেই বেমানান। তেমনি বইয়ের ভাষা ও মুখের ভাষার ওপর একই উদাহরণ প্রযোজ্য। তার পরের লাইনে প্রাবন্ধিক বলছেন ব্রাহ্মণ এর সংস্কৃতের দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, আর মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করে। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। আহা, কি প্যাঁচুয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ওসব মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিন্তা উদয় হলো। ওটি শুধু ভাষার নয়, সকল শিল্পেতেই এলো। বাড়িটার নাচ ভাব না ভঙ্গি থামগুলোকে কুঁদে কুঁদে সারে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম! গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম! প্রাবন্ধিক বলতে চাচ্ছেন যে মানুষ যতই মৃত্যুর কাছাকাছি আসে, ততই তার চিন্তা শক্তি ক্ষয় হয়। তখন সে পুরাতনকে আঁকড়ে ধরে। জাতির ক্ষেত্রেও তাই। কোনো জাতি যদি নতুনকে বরণ করতে না পারে, তাহলে বুঝতে হবে তার মধ্যে মৃত্যু চিহ্ন প্রকট হয়ে উঠছে। প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দের মতে সংস্কৃত অনুসারী বাংলা ভাষায় বড় বড় সমাসবদ্ধ, সন্ধিবদ্ধ, তৎসম প্রধান, পেঁয়াজওয়ালা বিশেষণ প্রকৃতপক্ষে তার মৃত্যু
মৃত্যুর চিহ্ন স্বরূপ। বাংলা গদ্য ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য করতে হলে সাধারণ মানুষের মুখের ভাষার কাছাকাছি করে তুলতে হবে। শুধু ভাষা নয়, শিল্প সংস্কৃতি সকল ক্ষেত্রে এই সহজবোধ্যতা আশ্রয় করতে বলেছেন প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ। প্রাবন্ধিক মন্তব্য করেছেন যে সংস্কৃত সাহিত্যে 10 পাতা জুড়ে লম্বা লম্বা বিশেষণ লেখার পর হঠাৎ করে রাজা আসিত মানে রাজা ছিলেন বলে বাক্যের পরিসমাপ্তি ঘটে। এই অলঙ্কারের অকারণ ভারের কথা স্বামী বিবেকানন্দ উদাহরণস্বরূপ অদ্ভুত কারুকার্য করা থামওয়ালা বাড়ি, তারপরে নারীর জবরজং গহনার ভার প্রভৃতির সঙ্গে তুলনা করেছেন। ঠিক যেন ধ্রুপদী সঙ্গীতের সে কালোয়াতি মারপ্যাঁচ, যা স্বয়ং ভরত ঋষিও হয়তো বুঝতে পারবেন না। সংস্কৃত ভাষা এই রকম দুর্বোধ্য অলঙ্কার সর্বস্ব হওয়ার ফলে তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাই লেখ্য বাংলা ভাষারও উচিত সংস্কৃত ভাষার অন্ধ অনুকরণ না করে চলিত কথ্য ভাষায় রূপান্তরিত হওয়া। তাহলেই লেখ্য বাংলা ভাষা কেবল ভাবের মাধুর্যেই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। তারপরের লাইনে, সে কি আঁকামাকা ডামাডোল 36 নারীর টিন, তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁতে চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝতে হবে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলতি কথায় যে ভাব রাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন যে মুসলমান ওস্তাদের নকলে গাওয়া সঙ্গীতের দুর্ভেদ্যতার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে শিল্প, সঙ্গীত, ভাষা যদি ভাবহীন প্রাণহীন হয় তাহলে তা নিরর্থক, তার কোনো অর্থ নেই। অথচ অল্প কিছু চলিত কথায় যে ভাবরাশি আসবে, অসংখ্য খটমট বিশেষণেও তা আসবে না। সে কারণেই ভাষাকে হতে হবে সজীব, প্রবাহমান, তবেই জাতির জীবনে প্রাণস্পন্দন আসবে। প্রাবন্ধিক এটাও বলতে চেয়েছেন যে আমাদের চিন্তা শক্তিকে ক্ষয় ও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গেলে এই গলিত পচা ভাব, পেঁচযুক্ত বিশেষণ বর্জন করতে হবে। শুধু ভাষা নয়, শিল্পের সব ক্ষেত্রে কৃত্রিমতা মানে তা ভাবহীন ও প্রাণহীন। সময়ের বহমানতায় জাতীয় জীবন যেভাবে চলবে, ভাষা, শিল্প, সংস্কৃতি, সঙ্গীতকেও সেইভাবে দোসর হতে হবে। অল্প দু একটি চলিত কথায় তখন যা বর্ণনা করা যাবে, কয়েক হাজার সংস্কৃত আবদ্ধ বিশেষণে তা প্রকাশ করা যাবে না। যখনই জাতির জীবনে প্রাণস্পন্দন আসবে, সেই স্ফূর্তিতে মৃন্ময় দেবতাকে দেখা মাত্রই অন্তরে ভক্তিভাব জাগবে। শালঙ্কারা নারী মাত্রই মনে হবে দেবী, এবং সে গৃহকোণ থেকে শুরু করে সমগ্র দেশ স্বতঃস্ফূর্ত আনন্দে প্রাণবন্ত হয়ে উঠবে। প্রাবন্ধিক এখানে একজন পত্রিকার প্রকাশক তথা বাংলা ভাষার সুচিন্তক। তাই ভাষার উন্নতির মাধ্যমে জাতি ও দেশের হিতসাধনের কথাই এই পত্র প্রবন্ধের মুখ্য উপজীব্য হয়ে উঠেছে।